প্রিয় দর্শক, সবাইকে সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষিত হোক। আজ কথা বলবো আমাদের খুব প্রিয় একজন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। মেহজাবিন চৌধুরীর জার্নিটা আমার খুব কাছ থেকে দেখা। লাক্স ফটোজেনিক হবার পরে কিন্তু আজকের মেহজাবিন ছিলেন না, অর্থাৎ বাংলা উচ্চারণ ঠিকঠাক মতো করতে পারতেন না। বেশ কিছু মডেলিং করতেন, টিভিসি করেছেন, কিন্তু সেগুলোর আসলে খুব বেশি ফিল্টার ছিল না। ফিল্টার বলতে ক্যারিয়ারে সবচেয়ে বেশি জরুরি যে আপনি কোন কাজটিকে হ্যাঁ বলবেন আর কোন কাজটিকে না বলবেন, কোন কাজটিকে গুরুত্ব দেবেন এবং কোন কাজটি নিয়ে কত সময় ব্যয় করে আপনি সেটাকে লং রানে থাকার জন্য বা বিলং করবেন। আমি আরো সহজ করে বলি, ধরুন মেহজাবিন একটি কাজ করেছে এবং সেই কাজটি নিয়ে প্রচারণা বা ইন্টারভিউ দেয়া বা তা নিয়ে পোস্ট দেয়া এসবে খুব বেশি খেয়াল করেননি এমন কাজ খুব কম হয়েছে। হ্যাঁ, মেহজাবিন র্যান্ডম অনেকগুলো টিভি নাটক, ইউটিউব ভিত্তিক নাটক, মেহজাবিন আফরানিশ্বর জুটি বেঁধে প্রচুর নাটক হয়েছে, সেগুলোর সবকিছুর প্রচারণা কিন্তু মেহজাবিন তার ওয়ালেও করেননি বা সেগুলো নিয়ে খুব বেশি খবর, সবগুলোর নাটকের খবর কিন্তু প্রকাশ পায়নি। অর্থাৎ সব কাজকে গুরুত্ব দেবার বাইরেও তার একটা রানওয়েটা কতটুকু থাকার পর সে ফ্লাই করবে এটি নির্ধারণ করা খুব জরুরি আমাদের। আমরা এটা অনেকেই করতে পারি না এবং সেই কারণে প্রত্যেকটা অভিনয় শিল্পীরা হেরে যান। হেরে যাওয়া বলতে এটা তো জয় পরাজয় বিষয় না। তার নিজস্ব ইমেজ থাকতে থাকতে তার ক্যারিয়ার বিল্ড আপ, বয়সের সাথে সাথে ম্যাচিউরিটি কিংবা দর্শক চাহিদা কিন্তু কয়েক রকম হয়। মেহজাবিন যেটি খুব সুন্দরভাবে সেটি লালন করেছেন, অর্থাৎ ওই যে বললাম লাক্স ফটোজেনিকের পরে তার অনেকগুলো ভুল সিদ্ধান্ত ছিল। হ্যাঁ, অনেকগুলো মিউজিক ভিডিও করেছে যেগুলো একজন লাক্স সুন্দরীর করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সে সময় তো আসলে ইন্ডাস্ট্রি সম্পর্কে বুঝতে পারেননি। কিন্তু আস্তে আস্তে নিজেকে একজন অভিনেত্রী বা একজন শিল্পী নিজেকে কতটা গ্রুমড করতে পারে, কতটা গ্রুমড আপ করে নিজেকে এত ম্যাচিউরড অবস্থানে আনতে পারে, তার অনবদ্য উদাহরণ হচ্ছে মেহজাবিন চৌধুরী। যে মেয়েটি ঠিকঠাক মতো বাংলা উচ্চারণ করতে পারতো না, সে মেয়েটি বাংলা নাটকের শুধু না, বাংলা কালচারাল জায়গায়, আমাদের সংস্কৃতির জায়গায় বিভিন্ন নারী চরিত্রের এক ধরনের আদর্শিক জায়গায় চলে গেছেন, যেটি এর আগে আমরা তার আগের প্রজন্মে জয়া আহসানকে বলি। জয়া আহসান, মেহজাবিন, এই দুটি মানুষের জার্নি একই রকম এই অর্থে যে তারা জানেন, বোঝেন যে কোথায় থামতে হবে, কোনটাকে না বলতে হবে, কোনটাকে আমি গুরুত্বের খাতায় খুব প্রকাশ করব, এটা খুব জরুরি। আমরা আমাদের ক্যারিয়ারে সবারই, ছেলে মেয়ে, নির্মাতা, কলাকুশলী, সবারই এই বিষয়টি মনে রাখতে চায় না। এবং একজন সংবাদকর্মী হিসেবে আমি এখন কথা বলছি মেহজাবিনকে নিয়ে, যে সংবাদকর্মী হিসেবে যেটুকু দেখি যে তাতে আপনি যেমন খুব বেশি লাউড থাকেনি মেহজাবিন, অর্থাৎ আপনি ক্যারিয়ারে শোনেননি যে কোনো সংবাদকর্মীর সাথে খুব বাজে ব্যবহার করেছে বা হুট করে তার প্রতি রেগে গিয়েছে বা কোনো রকম অফেন্স করেছে, তা হয়নি। কারণ একজন শিল্পীর ক্যারিয়ারের সাথে এটি খুব সংযুক্ত। মেহজাবিন শেষ দিকে বলতে গত 5-7 বছর ধরে গণমাধ্যমের সাথে খুব বেশি অ্যাটাচড থাকেননি। এই যে দূরত্ব, এই দূরত্ব যার যার পার্সোনাল ভাবেই ম্যাটার করে, কে কিভাবে নেবে বা কিভাবে তার ক্যারিয়ারগ্রাফটা করবে। শুরুতে যতটা টক শো বা আমার শোতেও বান্ডেল অফ টাইম, একাধিক শোতে একাধিকবার মেহজাবিনকে নিয়ে আমি বসেছি, কিন্তু আস্তে আস্তে যখন তার ব্যস্ততা বেড়ে যায়, তার ক্যারিয়ারের নানান রকম বিস্তৃতি বাড়ে, তখন কিন্তু সে রিজার্ভ পজিশনে চলে আসে। এই রিজার্ভনেসটাকে আপনি একজন শিল্পীর জায়গা থেকে রেসপেক্ট করতেই পারেন, কারণ এই যে ক্রেজিনেস, অর্থাৎ আড়ালে থাকার, অর্থাৎ তার আফরানিশ্বর মেহজাবিন জুটির যখন একটানা কাজ হচ্ছে, তখন যদি র্যান্ডম প্রত্যেকটা নাটক নিয়ে কথা বলতে আসতেন বা কথা বলতে চাইতেন, বলতেই পারতেন, কিন্তু তাতে যেটা অ্যাভেলেবিলিটি প্রকাশ পেত সেটি করেননি বা করতে পারেননি হয়তো সময়ের অভাবে। দীর্ঘদিনের প্রশ্ন ছিল যে মেহজাবিন চলচ্চিত্রে আসবে কবে। আপনারা জেনে থাকবেন বা হয়তো আমরা ভুলেও গিয়েছি, মেহজাবিন স্বপন আহমেদ নামে একজন নির্মাতা, যিনি লালটি বানিয়েছিলেন, তার নির্মাণে নীরব এবং মেহজাবিনকে নিয়ে একটি ছবি কিন্তু প্রায় সাইন হয়ে গেছিল, মহরত হবে, খবরও প্রকাশ পেয়েছিল, কিন্তু মেহজাবিন সেটি না করেছেন। এরকম টুকটাক না আরও হয়েছে মেহজাবিনের ক্যারিয়ারে, কিন্তু সেটি খুব স্পষ্টভাবে না করেছেন। ওই সময় ওই একটি ভুল সিদ্ধান্ত যদি মেহজাবিন নিতেন, তাহলে মেহজাবিনের ক্যারিয়ারে, এখন বলা যায় খুব স্পষ্ট যে মেহজাবিনের ক্যারিয়ারে, ফিল্মের ক্যারিয়ার বা সামনের দিকে স্টেপ ফরওয়ার্ড হয়তো করাটা খুবই কষ্ট হয়ে যেত, কারণ ওইটা সত্যিকার অর্থেই
সেই ছবিটি আর ওয়ার্ক করেনি। পরবাসিনী ছবিটির নাম ছিল এবং পরবাসিনী ছবিটির পরবর্তী অবস্থান যে কি হয়েছে এটা আমরা সবাই জানি। এই যে থামা বা যে ভুলটা বুঝতে পারা বা নিজের ক্যারিয়ার গ্রাফটা নিয়ে সচেতন থাকা, এটি কিন্তু সবাই হতে পারে না। হয় কি কারণে? হয় হচ্ছে সঙ্গদোষ বা সঙ্গগুণে। আপনার যদি সঙ্গদোষ থাকে, সঙ্গদোষ বলতে আমি বোঝাতে চাচ্ছি আপনার সারাউন্ডিং পার্সনগুলো, তা অবশ্যই নির্মাতা, তা অবশ্যই কার সাথে বন্ধুত্ব, তা অবশ্যই কার সাথে প্রেম। মেজাবিন দেখবেন যে তার ক্যারিয়ারে খুব বেশি স্ক্যান্ডাল নেই। মানুষের খুচরা প্রেম, বড় প্রেম, ছোট প্রেম থাকতেই পারে, কিন্তু নিজের ক্যারিয়ারের জায়গায়, যে ইমেজ বিল্ড আপের জায়গায় পরিবারের সাথে সুন্দর সহ অবস্থান এবং সবিজের সাথে সহ অবস্থানের পাশাপাশি একটা সুন্দর সম্পর্ক মেনটেন করার যে বিষয়টি, সেটি চমৎকারভাবে করেছেন মেজাবিন। আমরা জানি রাজীব অর্থাৎ নির্মাতা, বিজ্ঞাপন নির্মাতা এবং চলচ্চিত্র নির্মাতা রাজীবের সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কটাও কিন্তু চমৎকারভাবে নিভিয়েছেন এবং নেভান, এবং যখন প্রকাশ করার বিষয় ঠিক তখনই হয়তো বিয়ের বিষয়টাও প্রকাশ করবেন মেজাবিন। সেটি আমি অন্তত মেজাবিনের একজন ভক্ত হিসেবে সেটি প্রত্যাশা করি। রাজীব আমার ভীষণ ভীষণ প্রিয় একজন নির্মাতা এবং অ্যাজ এ পার্সন হিসেবে আমি রাজীবকে ভীষণ পছন্দ করি, যেমন পছন্দ করি মেজাবিনকে। সর্বশেষ প্রিয় মালতী নামে একটি চলচ্চিত্রে, শঙ্খদাসের চলচ্চিত্রে মেজাবিন মুভ করছেন। অলরেডি 2-3টে ফেস্টিভ্যালে পুরস্কৃত হলেন, ছবিগুলো দেখালেন। এইসব জায়গায় মেজাবিন খুব সরব দেখবেন যে অন্যান্য খুচরো কাজ বাদ দিয়ে এটিকে নিয়ে প্রমোশনে নেমেছেন। প্রমোশনই বলবো, কারণ একজন অভিনেত্রী যখন এতভাবে ওন না করে তখন ওই ছবিটা আর আগায় না। যেমন ধরেন দেবী, জয়া হোসেনের দেবী কিন্তু অ্যাভারেজ গল্প, হুমায়ুন আহমেদের গল্প, অ্যাভারেজ বলাটা অন্যায়। দেবীর গল্প যেটা, সেটা চিত্রনাট্য, সে তার গল্পের যে প্লট, এটা খুব বেশি যে বিশাল কিছু হয়েছে, দারুণ নির্মাণ করেছে তা না, অনম বিশ্বাসের। কিন্তু দেবীর জন্য জয়া হোসেন টানা 1 বছর যে দৌড়াদৌড়ি করেছে, তার ফলশ্রুতিতে দেবীটা দেবী হয়ে পরিণত হয়েছে, যে সিগনেচার একটি প্রোডাকশন হয়েছে। তো একজন প্রযোজক বলি, নায়িকা বলি, জয়া হোসেন যেমন ওন করেছে, প্রিয় মালতীকে ওন করছে মেজাবিন। কারণ তার ক্যারিয়ারের যে ট্রানজ্যাকশন, অর্থাৎ ছোট নাটক, বড় নাটক, মাঝারি নাটক, টেলিফিল্ম, ইউটিউব ভিত্তিক নাটক, এগুলোতে শীর্ষ অবস্থান বা দীর্ঘকালের রাজত্ব করে মেজাবিন প্রমাণ করে দিয়েছেন এবং দর্শকদের হৃদয়ে স্থান করে দিয়েছেন। দর্শক এখন স্টেপ ফরওয়ার্ড চায় যে ফিল্মে দেখা যাক মেজাবিনকে তারা কিভাবে নেয়। কিন্তু ফিল্মটা এমন জায়গা যে এটি আর্থসামাজিক বা দেশের যে কালচার, দেশের যে প্রজেকশন, তা তো আমাদের খুবই নাজুক। আমাদের দেশে এখন অবধি সিনেমা প্রদর্শনীর জায়গাই তৈরি হয়নি। সুতরাং এটি নির্ভর করে যে ওভারসিজ মার্কেট, বাইরের দেশে বা ফেস্টিভ্যালে সিনেমাটা কতটা বয়ে বেড়ানো নিয়ে যাবে। তো সেই জায়গায় মেজাবিন শতভাগ চেষ্টা করছেন। এই নিষ্ঠার জায়গাগুলো যদি কমপক্ষে 8 থেকে 10 জন অভিনয় শিল্পীরা ঠিকঠাক করতেন, তাহলে ইন্ডাস্ট্রিটা কিন্তু আজকে এই অবস্থায় দাঁড়ায় না। আমাদেরও অনেক ভুল আছে, প্রশাসনিক অনেক ব্যর্থতা আছে, প্রযোজকদের অনেক ব্যর্থতা রয়েছে, প্রযোজক সংগঠনগুলোরও ব্যর্থতা রয়েছে। কিন্তু প্রত্যেকটা অভিনয় শিল্পীরা যখন নানানভাবে স্ক্যান্ডালে বা নানান রকম নোংরামিতে জড়াবেন, যখন নিজেকে হালকা করে ফেলবেন, সেটি বিভিন্ন উপায়ে, সেটি নিজের ফিল্ম বা অভিনয় শিল্পের বাইরে অন্যান্য কাজে যখন ব্যতিব্যস্ত বা প্রকাশ করা শুরু করবেন, তখন আসলেও তাকে আর ওইভাবে ফিল্মে বলি বা নাটকে বলি দেখতে চায় না। মেজাবিন যেটি খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছেন। মেজাবিন পারলে অন্য কেউ পারবে না, এটা তো কোনো সায়েন্স না, এটা কোনো বিষয় না যে এটা কোনো অন্য গ্রহ থেকেও মেজাবিন আসেনি, বরঞ্চ অনেক অবস্টাকল পেরিয়ে মেজাবিন প্রমাণ করেছেন। বাংলা শুদ্ধভাবে উচ্চারণ, ঠিকঠাক মতো এক্সপ্রেশন, এগুলো তো যিনি পারতেন না, সেটি অ্যাডাপ্ট করে যখন অভিনয়টা দেখিয়ে মানুষকে কাঁদিয়েছেন, হাসিয়েছেন, প্রেমে ডুবিয়েছেন, সেই জায়গায় সেই মেজাবিন যদি পেরে থাকেন, তাহলে আমরা অন্যান্য অভিনেত্রীরা, অভিনয় শিল্পীরা, অভিনেতা, নায়করা কেন পারেন না? কারণ ডেডিকেশনটা কম। আমি এজন্যই এই সব কথাগুলো বলছি এবং কন্টেন্ট হিসেবে প্রকাশ করছি, কারণ মেজাবিনকে ফলো করেন অনেকে, আমি আমার শোতে বলি বা শুনতে চাই, তারা বলেন মেজাবিনকে ফলো করেন, কিন্তু আমি তার লাইফস্টাইল সম্পর্কে যখন জানি বা আমরা বুঝি বা শুনতে পাই, তখন কিন্তু আদতে মেজাবিনকে ওই পর্দার বাইরে বা টকশোতে বলার জন্য ফলো করেন। সো হ্যাটস অফ টু ইউ মেজাবিন চৌধুরী। মেজাবিনের সাথে আমার সম্পর্ক পরিচয় প্রায় 2 যুগ হতে চললো। তো এই সময়গুলো আমি বলবো 2 যুগ হয়তো বেশি বলেছি, কমপক্ষে 15 থেকে 16 বছর বা তারও বেশি। তো এই সময়কালীন আমি বলবো যে মেজাবিন চৌধুরী তিল করে যে নিজেকে গড়ে তুলেছেন, এই অবজারভেশনটা যার হবে, তিনি পরবর্তী মেজাবিন বা তার চাইতেও ভালো অভিনেত্রী হতে পারবে। আর নয়তো প্রেম ঘটিত ব্যাপার, স্ক্যান্ডাল বা অভিনয়ের বাইরে অন্য কাজের বেশি ব্যস্ত থাকা, সেটিকে প্রকাশ্যে রাখা, এই সব বিষয়গুলো
গণমাধ্যমকে হ্যান্ডেল করা, নিজেকে কখন আড়াল রাখতে হবে, কখন প্রকাশ করতে হবে, এটুকু বোঝা, এই বোঝাগুলো খুব জরুরি। তাই অন্য সকলের প্রতি আমার আকুল অনুরোধ বা প্রত্যাশার জায়গা রেখে শেষ করছি। মেজাবিনকে স্যালুট দেই, মেজাবিনের সাফল্য কামনা করছি, কারণ আমাদের দেশে যে পরিমাণ স্টার সংকট, অর্থাৎ ইমেজ বিল্ড আপ করা, মোহবিষ্ট হতে পারা যে ধরনের তারকা প্রয়োজন, বা অর্থাৎ সেলেবল তারকা ফিল্মে প্রয়োজন, সেটি নেই, সেটি একদমই নেই। এটি স্পষ্ট হলপ করেই বলতে পারি। বাংলাদেশে এখন নায়িকা সংকট। নায়িকার জন্য কেউই হলে যায় না, কোনো নায়িকার জন্য সিনেমা হলে 10 জন দর্শক যায় না। এটি আমার সাথে কেউ বাজি লাগতে আসেন, আমি অ্যান্সার করছি, ব্যাখ্যা দিয়ে অ্যান্সার করব। সো এই জায়গায় ইমেজ বিল্ড আপের জায়গা তৈরি হওয়া প্রয়োজন, যেটি মেজাবিন চেষ্টা করছেন, নিশ্চয়ই সফল কাম হবেন। এবং তার মুভি ড্রাইভ, কমার্শিয়াল মুভি ড্রাইভ হোক, সেটিতে দর্শক আসুক, অল্প সংখ্যক দর্শক থেকে একটা ভালো দর্শক শ্রেণী তৈরি হোক, আমাদের শিল্প সংস্কৃতি সমৃদ্ধ হোক। ভালো থাকুক মেজাবিন, মেজাবিনকে ফলো করা প্রত্যেকে। ভালো থাকি সবাই। আল্লাহ হাফেজ।